ডিব্রুগড়টা হচ্ছে অ্যাকচুয়ালি আসামের একদম লাস্টের দিকে। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের ব্রহ্মপুত্র নদীর ধারে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর ডিব্রুগড়। এখানকার চা উৎপাদন শিল্প এতটাই পপুলার যে ডিব্রুগড়কে টি সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। আর আজ আমরা সেই ডিব্রুগড় শহর ঘুরে দেখাবো তোমাদেরকে। সুন্দর সুন্দর টি গার্ডেন ছাড়াও এখানে রয়েছে ভারতের দীর্ঘতম রেল রোড ব্রিজ বগিবিল ব্রিজ। এক ব্যাগটা 50। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 5:51 আর আমাদের 6টার সময় নতুন একটা ট্রেন জার্নি আবার শুরু হতে চলেছে। গুয়াহাটি স্টেশনটা থেকে আমরা যাব হচ্ছে ডিব্রুগড়। 15904 15904 চণ্ডীগড় থেকে ট্রেনটা আসছে ডিব্রুগড় এক্সপ্রেস। এই ট্রেনটা এখন সন্ধ্যে 6টার সময় ছাড়বে আর পৌঁছবে হচ্ছে ডিব্রুগড়ের সকাল 5:20-তে। ডিব্রুগড়ের কি কি লোকালিটি তোমরা ঘুরতে পারবে সেটাও তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটাতে। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে ট্রেনটা। রাইট টাইম হচ্ছে 5:40-এ পৌঁছানোর এই গুয়াহাটি স্টেশনে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক আর্লি চলে, 5:20-23-এর মধ্যেই পৌঁছে গেছে। এই যে চণ্ডীগড় ডিব্রুগড় যে এক্সপ্রেসটা আছে এটাও কিন্তু প্রায় 2100 কিলোমিটারের ওপর অলরেডি ট্রাভেল করে নিয়েছে। মানে লাস্ট 2 দিন ধরে কিন্তু এই ট্রেনটা অলরেডি ট্রাভেল করছে। 2100 কিলোমিটার ওভার ট্রাভেল করা হয়ে গেছে আর এখনো মোটামুটি 500 কিলোমিটার ট্রাভেল করবে আজকে গোটা রাত ধরে দিয়ে ডিব্রুগড় পৌঁছবে। ডিব্রুগড়টা হচ্ছে অ্যাকচুয়ালি আসামের একদম লাস্টের দিকে। গুয়াহাটি থেকে প্রায় 180 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছি হচ্ছে লামডিং স্টেশনে। পৌঁছেছি হচ্ছে রাত 10টা বাজে এখন ঘড়িতে। 9:15 হচ্ছে এখানে টাইম ট্রেনটা ঢোকার। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা লেটেই অলরেডি ট্রেনটা চলছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে 32 কিলোমিটার দূর দিফু। তোমাদেরকে প্রত্যেকটা স্টেশন তো এরপর রাত্রেবেলা দেখাতে পারবো না, কেন কি এখন প্রায় রাতে শোয়ার টাইম হয়ে গেছে। কেন কি সকালে 5:20-তে হচ্ছে ডিব্রুগড় স্টেশনের টাইম। তো ডিব্রুগড় স্টেশনে নেমে বাকি কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো, গুড নাইট। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:25। আমরা ঢুকছি এখন নিউ তিনসুকিয়া জাংশন। এটাও আসামের মধ্যেই পড়ে, ডিব্রুগড় স্টেশনের জাস্ট আগেটাতেই। আর এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ চায়ের বাগান আছে অনেকগুলো পরপর। মানে এই তিনসুকিয়ার পরই ডিব্রুগড় অব্দি অনেকগুলোই চায়ের বাগান আছে। ট্রেনটা আই থিঙ্ক 2.5 থেকে 3 ঘন্টার মতো লেটে চলছে। 5:20-তে টাইম ছিল ঢোকার। আমরা এখন ডিব্রুগড় ঢুকছি। ট্রেনটা প্রায় 2.5 ঘন্টার মতো লেট আছে। 5:20-তে ডিব্রুগড়ে ঢোকার টাইমে ট্রেনটা, বাট এখন বাজে সকাল 8টার মতো। এই জাস্ট আমরা এখন নেমে গেছি ট্রেন থেকে ডিব্রুগড় স্টেশনে। অ্যাকচুয়াল টাইম ছিল 5:20-তে ডিব্রুগড় স্টেশনে আসার, বাট ট্রেনটা পৌঁছলো হচ্ছে সকাল 8টা নাগাদ। তো প্রায় 2.5 ঘন্টা লেটেই আমরা চলছি এখন। আপাতত একটু ফ্রেশন আপ হবো, এখানেই দেখবো কি আছে, কেন কি আমাদের রাতে আবার একটা ট্রেন আছে। সেই ট্রেনটার কথা তোমাদেরকে বলবো অবশ্যই পরে। বাট তার আগে কিন্তু ডিব্রুগড়ে অনেকগুলো টি গার্ডেন আছে, সঙ্গে আরো অনেক কিছু ঘোরার জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করব। ডিব্রুগড় টাউনটা এক্সপ্লোর করব। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তোমরা সবাই জানো যে আমি ওই গুয়াহাটি স্টেশনে এরকম সকালবেলার দিকেই নেমেছিলাম। ওটা আবার সকাল 3টা নাগাদ নেমেছিলাম। ওইখানে নেমে কিন্তু আমি পেয়ে গেছিলাম হচ্ছে ওইখানেই ফ্রেশ হওয়ার জায়গা, যেটা এক্সিকিউটিভ এসি লঞ্চ, যেটা মাত্র 30 টাকায় আমি ফ্রেশ হয়ে গেছিলাম। গুয়াহাটি স্টেশনটা যথেষ্ট বড়, মানে আসামের মধ্যে বলতে পারো একটা টপ স্টেশন। বাট এই ডিব্রুগড়ে সেই জিনিসটা পাবো কিনা সেটা দেখতে হবে। আপাতত দেখতে হবে এখান থেকে প্ল্যাটফর্ম 1-এ গিয়ে ওইখানে ব্যাগেজ কাউন্টার, মানে ক্লোক রুম যেটা হয়, যেখানে তোমরা ব্যাগ রাখতে পারবে, সেটা আছে কিনা ওটাই খোঁজার চেষ্টা করছি। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, অনেকগুলো জার্নি একসাথে আছে। তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি এটা এক্সপ্লোর করবো এখন, যে অনেকগুলো স্টেশনের মধ্যে আমার নেক্সট কতগুলো ট্যুর হবে। তো সেটাই চেষ্টা করছি যে তোমাদেরকেও শেয়ার করার। রাতে আমরা যে স্টেশনগুলো দাঁড়িয়েছিলাম আমরা ভাবলাম হয়তো গুয়াহাটিতে কিছু নিইনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি গুয়াহাটি থেকে সন্ধ্যে 6টার সময় ছেড়ে গেছে ট্রেনটা। এবার তারপর ডাইরেক্ট স্টপেজ দিয়েছে রাত 9:20-তে। আর পুরো 3-4টা প্ল্যাটফর্মে কোনো খাবার ছিল না।
আর ট্রেনের খাবারগুলো অতটা আমি হ্যাঁ এই যে, তো এইদিকে যেতে হবে। তো এখন এখান থেকে বেরিয়ে আগে চা খাবো, হ্যাঁ, তারপর কিছু খাবার খাবো, তারপর বাকি কাজ। আর এখানে ওয়েদারটা কিন্তু দারুণ, মানে তোমরা কলকাতায় যারা থাকো বা কলকাতার আশেপাশে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাদের কিন্তু এত গরম, মানে সামারে অনেকগুলো টি গার্ডেন আছে আর সুন্দর সুন্দর টি গার্ডেন আছে, ওয়েদারটাও ভালো, রোদ নেই একদম। আর রোদ ওই থাকলেও দেখলাম টেম্পারেচার চেক করতে হ্যাঁ, মানে 23-24 highest থাকে 23-24। হ্যাঁ, তো এটা একটা ভালো জিনিস। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে আসে। সকালবেলা এটা পৌঁছে গেছে। আর এইখানটাতেই রয়েছে আই থিঙ্ক পার্সেল অফিস, মানে ক্লোক রুম। এইখানে এই ক্লোক রুম যতগুলো লেখা আছে এইগুলোতেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাগপত্র রাখা হয়। मेरा है आपका कितना एक बैग का 50, एग्जीक्यूटिव लॉन्च है क्या यहाँ पर? मतलब कोई, अच्छा वो है एक बार, बिल आगे देखो। हाँ ठीक है, वो पहले देख के आते हैं एक बार। তো এখানে আমরা জাস্ট এখন এটাই জিজ্ঞেস করলাম যে এখানে যেখানে ব্যাগ ফ্যাগ জমা দেওয়া যায় দিয়ে, মানে আবার হোটেল কেন নেবো, তাই না? যেখানে কি আমাদের রাতে আবার ট্রেন আছে। তো আমরা ভাবছিলাম এটাই যে এখানে ব্যাগ ফ্যাগ রেখে গোটা দিন ঘুরবো, ফ্রেশ হবো, দিয়ে এখানে এসে আবার ব্যাগ কালেক্ট করে এখান থেকে আবার ট্রেন আছে আমাদের, এটাই ভাবছিলাম। তো আপাতত ব্যাগ রুমে দিয়ে দেখলাম 50 টাকা করে বলছে, 50 রুপিস ফর ব্যাগ, এরকমই হয় 24 ঘন্টার জন্য। তো আমাদের তো 24 ঘন্টা দরকারও নেই। তো আপাতত আমরা ওটাই দেখবো যে প্রথমে আমরা এখান থেকে দেখবো যে কোনো রকম এখানে এক্সিকিউটিভ লঞ্চ হোক বা কোনো এসি ওয়েটিং হল, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ফ্রেশন আপ হওয়া যাবে। আপাতত আমরা খুঁজতে যাচ্ছি, এনকোয়ারিতে জিজ্ঞেস করতে বললো যে আছে কিনা ওরকম কি লঞ্চ। অ্যাকচুয়ালি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হলে ভালো, না হলে কি আছে, ওইভাবেই করতে হবে যেভাবে সম্ভব। এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে ওইখানে স্টেশনটা। আর এই দেখো পুরো রাস্তায় এখানে কিন্তু কোনো হোটেল বা দোকান বা কিছুই নেই এখন। সকাল এখন 8টা বাজে, ওই 8টা 36। তো বলছে কিছুটা এগিয়ে যেতে হবে, কিছুটা এগিয়ে গেলেই বলছে একটা মার্কেট মতো আছে, ওই 5-7 মিনিটের মতো জার্নি। আর হোটেলও খুঁজতে হবে ভাবছি, কেন কি এখানে এক্সিকিউটিভ লঞ্চ আছে বাট বলছে শুধুমাত্র ভিআইপিদের জন্য। ওয়েটিং হল আছে বাট এক্সিকিউটিভ এসি যেটা সেরকম জায়গা শুধুমাত্র কিন্তু ভিআইপি এন্ট্রির জন্য। তো যাই হোক, আপাতত দেখি আর কোথায় মানে কম টাকায় কোনো যদি ফ্রেশন আপ হওয়ার জায়গা আছে। তো ডিব্রুগড় মার্কেটের পাশেই এই হোটেল দেবিকা নামে একটা হোটেলে আমরা চেক ইন করেছিলাম। হোটেলটা মোটামুটি আমাদের বাইরে থেকে দেখে ভালোই লেগেছিল। তো ভিতরে ঢুকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের সকালে চেক ইন করার আছে আর বিকেলেই চেক আউট করার আছে, সেই হিসাবে আমরা 800 টাকায় একটা রুম পেয়ে যাই। রুমটা মোটামুটি ছোটোর মধ্যেই ছিল, 2টো বেড ছিল আর ওয়াশরুমটাও মোটামুটি ক্লিনই ছিল। তো এই দেখে নাও, ওয়াশরুমটা বেসিন আছে আর মোটামুটি ক্লিন আছে। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে নাম্বার ডিটেলস দিয়ে দেবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি ডিব্রুগড় এক্সপ্লোর করতে। আর এখানটায় একটা জিনিস কিন্তু নয়, সেটা আমার সবথেকে ভালো লেগেছে, ওটা হচ্ছে চাটনি। এখানে চাটনিটা বেশ ভালো, যেহেতু আমার খাওয়া পছন্দ হয়েছে। আসামের একদম ব্রহ্মপুত্র নদীর একদম পাশেই রয়েছে এই শহরটা। তো গোটা শহরটার মধ্যে 2-3টে ঘোরার মেন জায়গা আছে, তার মধ্যে টি গার্ডেন্স অনেকগুলো আছে। তো আমরা এখন এখানে অটোয় চাপবো। কিছু লোকালের কিছু বেস্ট কিছু প্লেসেস তোমাদেরকে ঘুরে দেখাবো। ডিব্রুগড়ের জায়গাটার টেম্পারেচারটা কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের অনেক কম, ঠান্ডা অত বেশি নেই বাট গরমও অত বেশি নেই। ফার্স্টে যে প্লেসটায় যাবো সেই প্লেসটার নাম হচ্ছে ব্লসম এক্সোটিকা, আর এটা একটা পুরোটা হচ্ছে টি গার্ড। তো 15 থেকে 20 মিনিটস এর মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে ব্লসম এক্সোটিকা, যেটার ভাড়া হচ্ছে 20 রুপিস ইচ। তো চলো এখানে গিয়ে রাখা হবে তোমাদের সাথে। তো এখানে আমরা এখন নেমে গেলাম, আর এই যে ওই রাস্তাটা ব্লসম এক্সোটিকা লেখা আছে, এই রাস্তাটার এখান দিয়ে যেতে হবে আমাদেরকে। এখন কিছুটা হাঁটতে হবে বললো, 100-200 মিটার মতো। পুরো এই জায়গাটার মধ্যে কিন্তু একটা নিস্তব্ধতা আছে, বেশি কিছু জনবসতি নেই। সোজা এই রাস্তাটা হাঁটলেই 200 মিটার এগোলেই হচ্ছে ব্লসম এক্সোটিকা যে টি গার্ডেনটা সেটা। আর এই যে দেখো ব্লসম এক্সোটিকা লেখা আছে, এই দিকের রোডটায় যেতে হবে।
ব্লসম এক্সোটিকা পার্কের ভেতরে ঢুকতে এই হচ্ছে তার টিকিট কাউন্টার। 50 টাকা করে হচ্ছে টিকিট, আর বাচ্চাদের মানে বিলো 5 ইয়ার্সের জন্য হচ্ছে 20 রুপিস করে। নানা রকম অ্যাট্রাকশন রুলস এখানে লেখা রয়েছে, সেগুলো তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। দেখো সুন্দরভাবে কিন্তু গোটা বাগানটাকে সাজানো রয়েছে। একই জায়গার মধ্যে নার্সারি রয়েছে, সঙ্গে রয়েছে নানা রকম ফুলের গাছ। আর এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে। টিবেটের যে কালচারটা যেটা তোমরা সিকিমে পাও, সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে আসলে। 50 রুপিস দিয়ে টিকিট কাটলাম, এটা একটা পার্কের মতো বলতে পারো। পেছন দিকে পার্কের এরিয়া আছে, উপরে এমনি ফটোশুটের জায়গা আছে। আর এই হচ্ছে সুন্দর টি গার্ডেন, চারদিকটা সুন্দর, মানে দারুণ লাগছে দেখতে। আর এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই নানা রকম ফটো শুটিং, ফটো তোলার জায়গা। এই জায়গাগুলো তোমরা দেখে নাও, অনেকগুলো ছোট ছোট কিন্তু দোলনা রয়েছে, যেগুলোতে তোমরা নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারবে। আর এইখানে একটা ছোট ব্রিজ মতো করা রয়েছে। অত বেশি পপুলার নয় এই জায়গাটা, বাট মাস্ট আমি বলবো তোমরা একবার যদি ডিব্রুগড় ভিজিট করো, একবার এই ব্লসম এক্সোটিকা যে টি গার্ডেনটা বা নার্সারিটা, সেখানে তোমরা এসে গোটা দিন না হলে 1-2 ঘন্টার জন্য তোমরা কিন্তু এনজয় করতে পারো। আর আসামের যে চাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুধ চায়ের জন্য ফেমাস, যেহেতু এখানের কালার বা ফ্লেভার দুটোই। বাট যেটা দার্জিলিং এ রয়েছে সেটা কিন্তু পাতা চা, সেটা কিন্তু ফ্লেভার শুধুমাত্র, মানে ফ্লেভারের জন্য দার্জিলিং এর চা, র চা যেটা আমরা খাই, লাল চা যেটা আমরা খাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দার্জিলিং এর জন্য ফেমাস। ব্লসম এক্সোটিকা এই পার্কটার মধ্যে নানা রকমের অ্যাট্রাকশন রয়েছে, বাট তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো ট্রি হাউস, রোপ ব্রিজ, এয়ার সুইং, বোটিং এবং নার্সারি। জলের মধ্যে মধ্যে দিয়ে এরকম একটা গার্ডেন, একটা পার্ক খুব কম দেখা যায় চোখে। এখানে আগে দেখো বোটিং এরও ব্যবস্থা ছিল, বাট এখন হয়তো বন্ধ রয়েছে। আর পুরোটা কিন্তু দেখো একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে পুরো জায়গাটায়। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। মানে চারদিকে বেশ সুন্দরভাবে মেনটেন করে রাখা রয়েছে পুরো জায়গাটাকে। এবার চলো পার্কের অন্য একটা সাইডে যাব। এখানে টি হাউসটা উঠবো এরপর। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে দেখো অনেকটা টি হাউস টাইপের রয়েছে। এই নিচ দিয়ে ওপরে সিঁড়ি ওঠার জায়গা রয়েছে। ফুলগুলো পড়ছে, সেগুলো তোমার মনে হবে যেন বৃষ্টি পড়ছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু বৃষ্টি না। এটা যে শুকনো যে গাছের ফুলগুলো, সেগুলোই কিন্তু পড়ছে এখানে। আর এইখান থেকে পুরো তোমরা টি গার্ডেনটা পুরো দেখতে পাবে। ক্যাফের মতো তৈরি করা রয়েছে, সেখানে তোমরা বসে ইভিনিং এনজয় করতে পারো, স্ন্যাক্স এনজয় করতে পারো। মানে খুব সুন্দর একটা প্রকৃতির থেকে একদম পাশে এই জায়গাটা। নেচারকে একদম পাশ থেকে দেখার এর থেকে বড় সুযোগ মনে হয় কারোর হবে না।
আর এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু রাস্তাগুলো সমস্ত মানে এক সাইড থেকে আরেক সাইড যাওয়ার জন্য শুধু এই বাঁশের রাস্তাই করে রাখা রয়েছে। নর্মাল এরকম রাস্তাও আছে, বাট ম্যাক্সিমামটাই কিন্তু এরকম বাঁশের রাস্তাই তোমরা দেখতে পাবে, যে একদিক থেকে আরেক দিক যেতে গেলে এই বাঁশের রাস্তা ক্রস করেই আমাদেরকে যেতে হবে। তখন মেঘলা ছিল, এখন হালকা একটু রোদও উঠেছে। তো যাই হোক, গরম অতটা লাগছে না, কেন কি জায়গাটা বললামই তোমাদের টেম্পারেচার 28-29 ডিগ্রি ম্যাক্সিমাম। সত্যি গার্ডেনের মধ্যে, পার্কের মধ্যে যারা টি গার্ডেন থাকতে পারে, সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। আর এই টি গার্ডেনে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়লো এখানে চাউমিন তৈরি করা হচ্ছে। তো চলো দেখে নিই চাউমিন কিভাবে তৈরি হয়। পার্কের ভেতরে ম্যাক্সিমাম দোকানে চাইনিজ খাবারই রয়েছে, বাট তোমরা এখানে কিছু দোকানে আবার নর্মাল থালিও পেয়ে যাবে। আর এবার আমরা যাব হচ্ছে পার্কের লাস্ট একটা জায়গা, যেটা আমরা এলাম লাস্টে। অ্যাকচুয়ালি লাস্ট বলে কিছু নেই, এখানে যেদিকে তোমরা যাবে সেটাই ফার্স্ট, সেটাই লাস্ট। এই জায়গাটার মধ্যেই রয়েছে হচ্ছে এই ব্রিজটা। তো এই মুহূর্তে ব্রিজটা বন্ধ রয়েছে, ব্রিজটায় চাপা গেল না, কেন কি ওইখানে লেখাই আছে কশন, বন্ধ রয়েছে রাস্তা। মেবি কিছু ডিফল্ট আছে, কিছু প্রবলেম আছে ব্রিজটার মধ্যে, তাই হয়তো ব্রিজটা এখন বন্ধ রাখা হয়েছে। তো যাই হোক, আপাতত এই পার্কটা এটাই লাস্ট ছিল। সুন্দর পরিবেশ গোটা পার্কটা, আবার রোদ কখনো মেঘলা, এরকমই চলছে আজকের দিনটা। আর সুন্দর লাগলো ঘুরে, এখনো অব্দি এক্সপিরিয়েন্স দারুণ লেগেছে। আর এই জায়গাটায় রয়েছে, ঢুকেই তোমরা দেখতে পাবে নার্সারি। তো এখন আমরা বেরিয়ে যাব, নেক্সট আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে। লাস্ট টাইম মতো একবার চলো পার্কটাকে তোমাদের দেখিয়ে দিই। বেরিয়ে গেলাম আমরা এই জায়গাটা থেকে। আর এই যে দেখে নাও মেন গেটটা, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, পাশে টিকিট কাউন্টার রয়েছে। আর এই সোজা এই জায়গাটায় পার্কিংও রয়েছে, 4 হুইলার 2 হুইলারের কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এইখানে যে ব্লসম এক্সোটিকা যে টি গার্ডেন বলো বা পার্ক বলো বা যাই বলো, এই জায়গাটা কিন্তু আমার দেখে দারুণ লাগলো। মানে একটা আন্ডাররেটেড প্লেস আমি বলবো, যে খুব বেশি লোক এই জায়গাটা আসেনি। ইভেন আমরা যখন আসছিলাম তখন যাদের লোকালিটিকে যাদেরকে জিজ্ঞেস করছিলাম এই জায়গাটা কোথায়, তারাও বলতে পারছিল না। লেকের সঙ্গে যে টি গার্ডেনটার, পার্কের মতো টি হাউস আছে, নানা রকম অ্যাক্টিভিটিস আছে, তো সেই সমস্ত নিয়ে কিন্তু দারুণ জায়গা এটা। একবার অবশ্যই আসতে পারো যারা যারা ডিব্রুগড়ে ভিজিট করবে। তো এখন এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে নেক্সট যাবো হচ্ছে একটা বগিবিল বলে একটা ব্রিজ আছে, ওই জায়গাটাতে যাবো এরপর। কেন কি ওই জায়গাটাও শুনেছি খুবই সুন্দর। ওই ব্রিজটার ব্যাপারেও একটা কিছু স্পেশাল ব্যাপার আছে। আমরা যেখানে নামলাম অটো করে, সেইখান থেকেই আবার অটো ধরবো। ব্লসম এক্সোটিকা লেখা আছে, ওটা দিয়ে আমরা বেরোলাম। আর যেতে হবে আমাদেরকে এই দিকটাতে, তো অটো দেখতে হবে। আচ্ছা, পেয়ে গেছি বগিবিলের, এটাতেই যাবে। তো এইখানে এরকম গাড়ি আছে, ম্যাজিক ভ্যান যেগুলোকে বলে। কত বগিবিল কিতনা? 50 ले लीजिए और रिसोर्ट में रोक छोड़ दीजिए। তো 50 টাকা করে এখানকার ভাড়া বললো, আর ওই আধা ঘন্টার কাছাকাছি লাগবে। চা বাগান দেখতে দেখতে আমাদের নেক্সট স্টপ হলো বগিবিল ব্রিজ। আর এই ব্রিজের ব্যাপারে আই থিঙ্ক তোমরা অনেকেই জানো না, তো চলো তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র নদীর ওপর ভারতের দীর্ঘতম রেল কাম রোড ব্রিজ হলো বগিবিল ব্রিজ। বগিবিল ব্রিজ আসামের 2 জেলা ডিব্রুগড় এবং ধেমাজি শহরকে যুক্ত করেছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের সংযোগ বা কানেক্টিভিটির জন্য এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও উত্তর পূর্ব সীমান্তে প্রতিরক্ষা কর্মীদের জন্য এই ব্রিজটি ভীষণ ইম্পর্টেন্ট। 25শে ডিসেম্বর 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই ব্রিজটি।
সেতুটি নির্মাণে বেশ কয়েক বছর সময় লেগেছিল। 2002 সালে শুরু হয় এই প্রকল্পের কাজ। প্রকল্পটি অনেক রকম বিলম্বের সম্মুখীন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে 2018 সালে এটার উদ্বোধন হয়। এখানেই শেষ করব আজকে আমাদের এই ট্যুরটা। ডিব্রুগড়ের এই সিটিটা আমরা আজকে এক্সপ্লোর করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে। খুবই ভালো একটা নিরিবিলি একটা প্লেস, অনেকগুলো তোমাদের এখানে জায়গা ঘোরার আছে, বাট আমাদের কিন্তু এইটুকুই টাইম হলো, কেন কি আবার আমাদের রাতে ট্রেন আছে এখান থেকে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করে আমাকে সাপোর্ট করতে পারো, হেল্প করতে পারো। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।